হ্যালো ভাইরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা জানো যে তোমাদের হচ্ছে গেম চেঞ্জার প্রোগ্রামের কিছু হচ্ছে ডেডিকেটেড বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস আমরা কিন্তু তোমাদের দিচ্ছি। সো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রির যে সলভ ক্লাসটা, এবং এইটা হচ্ছে তোমাদের প্রথম পত্র, যেটা ফার্স্ট পেপার এর থার্ড চ্যাপ্টারের উপর। ওকে, এবং এটা মাথায় রাখো, এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে থার্ড চ্যাপ্টারের, এটা আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা আমরা তোমাদেরকে হচ্ছে দুটো আলাদা ক্লাস হচ্ছে দিব। ওই পরবর্তী যেটা, ওটাতে আমরা আবার হচ্ছে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করবো। আজকে বেসিক্যালি আমরা হচ্ছে তোমাদের হচ্ছে ব্লক থেকে শুরু করে তোমাদের হচ্ছে ধরো ভিতরকার কোনো কোয়েশ্চেন, রিয়াকশন থেকে কোনো কোয়েশ্চেন যদি আসে, আর তারপর ধরো তোমার হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম কোয়েশ্চেন, এগুলো আমরা কভার করছি। নেক্সট যে পার্ট টুটা হবে, ওই পার্ট টু লেকচারটাতে তোমরা হচ্ছে তোমাদের হাইব্রিডাইজেশন এবং হচ্ছে ফাজারের নীতি থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, সো চলো আমরা আমাদের এই ক্লাসটা হচ্ছে শুরু করে দিই। এবং তোমাদের ক্লাসে আমি তোমাদের জাহিন ভাই হচ্ছে তোমাদের সাথে আছি। পড়ালেখা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি থেকে। ওকে, চলো তাহলে আমাদের জার্নিটা হচ্ছে এখান থেকে শুরু করা যায়। ঠিক আছে, আসো। আচ্ছা, সো প্রথমেই আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন্স হচ্ছে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে হচ্ছে 2023-এর প্রশ্ন। এখানে তোমাকে হচ্ছে একটা পর্যায় সারণীর মতো হচ্ছে তোমাকে দেওয়া আছে, এবং এন এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে। তো আমরা একটু বসাই হচ্ছে দেখি। তোমার এখানে বলছে XCl4 এবং হচ্ছে ZCl4 এর কথা এখানে হচ্ছে বলা। তাহলে এক্স এবং জেড এখানে কি, এটা আমরা একটু বের করে ফেলি। এক্স আমাদের জন্য কি আসলে বের করে ফেলি, এটা হচ্ছে NH2NP2, যেখানে এন এর ভ্যালু আমাদের জন্য কত বলো তো 2। তাহলে এটা হচ্ছে ভাই 2s2 2p2 হবে। 2s2 2p2 যদি কোনো মূল হয়, তাহলে মূলটা আমাদের জন্য কী হয় বলো তো, কার্বন হয় না? আবার জেডের ক্ষেত্রে আসো, হিসাব করে দেখি n+1, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে 3s2 n+1 p2, তার মানে এটা আমাদের জন্য হচ্ছে 3p2। 3s2 3p2 হচ্ছে কার্বনের ঠিক নিচের মূলটা। কার্বনের ঠিক নিচে যে মূলটা থাকে, সেই মূলটার নাম আমাদের জন্য কী আছে বলো তো? এটা মুছে ফেলি একটু। আচ্ছা, কার্বনের নিচে যে মূলটা আসে তার নাম কি থেকে বলতে হবে? সিলিকন হচ্ছে থাকে। সো কার্বন এবং সিলিকন তোমাকে বেসিক্যালি হচ্ছে বলা হয়েছে যে CCl4 এবং হচ্ছে SiCl4 এর মধ্যে ডিসকাস করতে। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে এই দুটোর ভিতর CCl4 এর আদ্র বিশ্লেষণ হয় না, কিন্তু SiCl4 এর জন্য আদ্র বিশ্লেষণ হয়। কেন হয় এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসো আমরা হচ্ছে ব্যাখ্যা করে ফেলি। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে আদ্র বিশ্লেষণ হচ্ছে কোথায় হয়। আদ্র বিশ্লেষণ হচ্ছে কোথায় হয় একটু বুঝো। ধরো একটা মৌলের ভিতর দুটো পার্ট হচ্ছে আছে, তো এই দুটো পার্টের ভিতর ফার্স্ট অফ অল একটা প্লাস হবে, একটা আমাদের জন্য কি হবে বলো তো? মাইনাস হবে। আদ্র বিশ্লেষণ মানে এটার সাথে আমরা হচ্ছে পানি এসে হচ্ছে যোগ করাবো। এখন যখন আমরা পানি এসে যোগ করাবো, তখন কি হবে দেখো, পানির ভিতর প্লাস থাকে, পানির ভিতর কি থাকে বলো তো? মাইনাস থাকে। তাহলে এই প্লাস পার্টে কি অ্যাটাক করবে? মাইনাস পার্টটাকে। মাইনাস পার্টটা কি অ্যাটাক করবে আমাদের কোন পার্টটাকে বলো তো? প্লাস পার্টটাকে আমাদের জন্য। তো এই যে OH মাইনাসটা এসে প্লাসটাকে হচ্ছে অ্যাটাক করবে, এই অ্যাটাকটা কীভাবে হয় আমরা এটার উপর হচ্ছে একটু ফোকাস করতে চাই। সো এই যে OH মাইনাসটা, ওর অ্যাটাকটা হবে হচ্ছে লোন পেয়ার দিয়ে। ও অ্যাটাক করবে কাকে দিয়ে বলো তো ভাইয়া? লোন পেয়ার দিয়ে সে হচ্ছে অ্যাটাকটা করবে। তাহলে অ্যাটাকটা যেহেতু এর উপর হবে, তাহলে এই যে এ আছে, এর লোন পেয়ার নেয়ার জায়গা থাকতে হবে। ওকে, লোন পেয়ার নেয়ার ফাঁকা অরবিটাল থাকতে হবে। নেয়ার ফাঁকা অরবিটাল থাকবে, ঠিক আছে। এবং এই যে ফাঁকা অরবিটালটা, এই ফাঁকা অরবিটাল আবার যেন তেন কোনো হচ্ছে অরবিটাল না, এটা একটু ক্লিয়ারলি হচ্ছে বলে দিই। এই যে ফাঁকা অরবিটালের কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে একটা ডি অরবিটাল থাকতে হবে, ঠিক আছে। একটা ডি অরবিটাল হচ্ছে ওর থাকতে হবে আমাদের এখানে, যদি এটা হইতে চাই। এখন কথা হচ্ছে এই যে আমরা এই দুইজনের কথা হচ্ছে বলতেছি, এই দুটোর ভিতর আমরা একটু হচ্ছে কম্পেয়ার যদি হচ্ছে করে দেখি, তাহলে তোমরা দেখো এখানে ক্লোরিনটা মাইনাস, কার্বনটা আমাদের জন্য কি বলতো প্লাস, ক্লোরিনটা মাইনাস, সিলিকনটা আমাদের জন্য কি বলতো ভাই প্লাস। তাহলে প্রথমে আসো আমরা CCl4কে নিয়ে আলোচনা করি। CCl4-এ কার্বনের ডি অরবিটাল নাই। কার্বনে ডি অরবিটাল কি হয়েছে বলতো ভাই? নাই। কিন্তু SiCl4 এর কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো সিলিকন যেহেতু 3s2 3p2, ডি অরবিটাল নাই কেন দেখো, বিকজ হচ্ছে 2ডির বলতে কিন্তু কোনো অস্তিত্ব হচ্ছে নাই, তাই না? 2ডি বলে হচ্ছে কিছু নেই, কিন্তু সিলিকনের ক্ষেত্রে ওর কিন্তু একটা 3D অরবিটাল হচ্ছে আছে। ওর কি আছে বলো তো? ওর একটা হচ্ছে 3D মানে 3 ডাইমেনশনাল না, 3D মানে হচ্ছে ওই যে 3 নাম্বার কক্ষপথে তার একটা হচ্ছে ডি উপশক্তি স্তর হচ্ছে আছে। তার মানে এই যে 3D অরবিটালটা আছে, এই 3D অরবিটালটা থাকার জন্যই আমাদের সিলিকন হচ্ছে এইটা একটা হেল্প করে। এই জন্যই আমরা হচ্ছে বলি সিলিকনের সাথে যে যৌগগুলো থাকবে, তাই সিলিকন ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হবে।
কী হবে বলো তো, সিলিকন ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ এখান থেকে হচ্ছে হবে এখানে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেইন ঘটনা। তাহলে একদম বেসিক থেকে জিনিসটা বোঝার চেষ্টা করো। OH মাইনাস নেগেটিভটা অ্যাটাক করবে পজিটিভ থেকে, তার মানে যে পজিটিভ হবে তার ভিতরে হচ্ছে লোন পেয়ার নেওয়ার মতো জায়গা থাকতে হবে। লোন পেয়ার কাকে দিয়ে নেয়? লোন পেয়ারটা নেয় হচ্ছে ডি অরবিটালগুলোকে হচ্ছে ব্যবহার করে। এখন কথা হচ্ছে এই দুটোর ভিতরে কার্বন ফাঁকা থাকে, কিন্তু কার্বনে কোনো ডি অরবিটাল হচ্ছে নাই, কিন্তু সিলিকন প্লাস অবস্থায় থাকলে সিলিকন যেহেতু 3s2 3p2, তার মানে তার কিন্তু 3d অরবিটালটার অস্তিত্ব আছে। সো অস্তিত্ব থাকার কারণে যেটা হয়, সিলিকন ক্লোরাইডে আদ্র বিশ্লেষণ হয় কিন্তু কার্বনের আদ্র বিশ্লেষণ হয় না এখান থেকে। ঠিক আছে, এই জন্য কী হয় না, এই জন্য হচ্ছে কার্বনের আদ্র বিশ্লেষণ হচ্ছে সিম্পলি হয় না আমাদের জন্য। ওকে, এটা একটা বহুল পরিচিত এবং এটা খুব ফেমাস একটা হচ্ছে এটা কোয়েশ্চেন এটা। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে যাই। তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো মতো পড়বা, তোমাদের বইতেও কিন্তু খুব সুন্দর করে এগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আচ্ছা চলো আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে যাই। যশোর বোর্ড 2023-এর প্রশ্ন অ্যাগেইন এভাবে দেওয়া। তোমাকে বলা হয়েছে যে ভাই ZX3 যৌগ অপেক্ষা YX3 যৌগটি অধিক ক্ষারীয় কীভাবে, এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসলে আমরা একটু দেখে ফেলি ZX3 এবং YX3 কোথায় কোথায় আছে। ফার্স্ট অফ অল ভাই এক্স কি, এটা আমরা একটু বের করে ফেলি। এক্স হচ্ছে তোমার দেখো শ্রেণী 1 পর্যায়ে 1, তার মানে এক্সটা আমাদের জন্য কী হবে, হাইড্রোজেন হচ্ছে হবে। ZX3 জেড আমাদের জন্য কি, আমরা একটু দেখি তো, 15 নম্বর গ্রুপ এবং হচ্ছে 3, তার মানে 15 নম্বর গ্রুপের হচ্ছে উপরের দুইটা, এই দুইটাকে নিয়ে আমাকে কথা বলতে বলছে। সো ওয়াই এবং হচ্ছে জেড। 15 নম্বর গ্রুপ কাকে দিয়ে শুরু হয় মনে আছে? উপরে থাকে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে কে থেকে বলতো, ফসফরাস থাকে। তাহলে তোমাকে বেসিক্যালি হচ্ছে বলছে যে হচ্ছে NH3 এবং PH3 এর ভিতর কম্পেয়ার করতে হবে। PH3 ভিতর কম্পেয়ার করতে হবে যে হচ্ছে কোন যৌগটি অধিক ক্ষারীয়, এটা তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, সো আমরা এটাকে ব্যাখ্যা করে ফেলি। এখানে মেইন অ্যান্সারটা হচ্ছে NH3 PH3 হচ্ছে বেশি ক্ষারীয়। কিভাবে বেশি ক্ষারীয় এটা আমরা হচ্ছে ব্যাখ্যা করব। সো তোমাকে আগে বুঝতে হবে ক্ষারীয় কনসেপ্টটা কিভাবে হচ্ছে আসে। ক্ষারীয় কনসেপ্টটা হচ্ছে আসে লোন পেয়ার দানের উপর বেস করে। লোন পেয়ার দান করবে, যে যত ভালো লোন পেয়ার দান করবে তার জন্য এটা কি হবে, তত বেশি হচ্ছে হবে। সো এখন আমরা এটাকে ব্যাখ্যা করে ফেলি। প্রথম রিজন হচ্ছে এটা আমাদের জন্য কি, প্রথম রিজন হচ্ছে নাইট্রোজেনের আকার এর চেয়ে ফসফরাসের আকার বড়। নাইট্রোজেনের আকারের চেয়ে ফসফরাসের আকার কী হয় ভাইয়া, বড় হচ্ছে হয়। সো বড় হওয়ার ফলে কি হয়, নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব কী থাকে বলতো ভাইয়া, বেশি পরিমাণে হচ্ছে থাকে। সো নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে বেশি থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে বেশি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে কী থেকে বলতো ভাই, বেশি পরিমাণ হচ্ছে থাকে। এই সব কিছুর জন্যই নাইট্রোজেন সহজে লোন পেয়ার দান করে। সহজে লোন পেয়ারটা কী করে বলতো ভাই, দান করে। ঠিক আছে, এই সব কিছুর জন্য নাইট্রোজেন হচ্ছে সহজে লোন পেয়ারটাকে হচ্ছে দান করে ফেলে, এবং লোন পেয়ারটাকে হচ্ছে দান করতে পারে সহজে, বিধায় আমরা হচ্ছে বলি NH3 বেশি ক্ষারীয়। ঠিক আছে, সো তোমরা যখন হচ্ছে অ্যান্সার করবে তোমরা হচ্ছে এই 3টা পয়েন্ট কিন্তু সুন্দর করে ফোকাস দিয়ে ব্যাখ্যা করবে। প্রথম জিনিস হচ্ছে নাইট্রোজেনের আকার ছোট, নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেনের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কি থাকে, বেশি পরিমাণে থাকে। দুটোই হচ্ছে সেম গ্রুপের মৌল, তার মানে দুটোরই হচ্ছে বাইরে শক্তি স্তরে তোমার হচ্ছে 5টা করে ইলেকট্রন থাকে। আকার ছোট হয়, নাইট্রোজেনের ঘনত্বটা হচ্ছে বেশি। পরের কথাটাই হচ্ছে যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে অনেক গুণ বেশি, অর্থাৎ নাইট্রোজেন ইলেকট্রনগুলোকে এমনিতেই নিজের দিকে টেনে রাখে, ফলে কোনো ইলেকট্রনকে যখন সে দান করতে চায় সেটা তার জন্য বেশি ফিজিবল হয়। সো এই জন্য নাইট্রোজেন কী করে, যখন বাইরে থেকে কোনো হাইড্রোজেন আসে সে সহজে লোন পেয়ারটা দান করে। দান করার ফলে নাইট্রোজেন হচ্ছে সহজে তার ক্ষারধর্মিতাটা হচ্ছে প্রদর্শন করতে পারে। সো এটাই এখানে বলা হয়েছে যে ZX3 যৌগ অপেক্ষা YX3 অধিক ক্ষারীয়, অর্থাৎ PH3 চেয়ে NH3 যে অধিক ক্ষারীয়, এটাই ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে এটুকুর ব্যাখ্যা। ওকে, আচ্ছা, এরকম কিন্তু অনেক ছোটোখাটো প্রশ্ন আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। এটা প্রশ্ন থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হচ্ছে আসে। সো দুইটা জিনিস খুব ফেমাস, একটা হচ্ছে এই আদ্র বিশ্লেষণ ব্যাপারটা, সেকেন্ডটা হচ্ছে আমাদের জন্য এই ক্ষারীয়র ব্যাপারটা যেটা। আচ্ছা চলো এবার তাহলে আমরা এই প্রশ্নটাতে চলে আসি। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন ছিল। ওকে,
আচ্ছা কি কি বলা আছে দেখো, তোমাকে 3টা মূল্য দেওয়া আছে, বলছে 3টা ক্যাটায়ন যাতে প্রত্যেকটাতে আমাদের হচ্ছে 10টা করে ইলেকট্রন হচ্ছে। আচ্ছা সো প্রতিটাতে 10টা করে ইলেকট্রন আছে, মানে কি আমরা হিসাব করি তো, পি কিউ আর, ভাইয়া বলো পি কিউ এবং হচ্ছে আর আছে এখানে। পি এর চার্জ হচ্ছে প্লাস, তার মানে ইলেকট্রন 10টা, তার মানে প্রোটন কয়টা আছে 11টা, তার মানে প্রোটন কয়টা আছে পি এর জন্য বলো তো 11টা। কিউ এর ক্ষেত্রে আসি, চার্জ হচ্ছে +2, ইলেকট্রন যদি 10টা থাকে তার প্রোটন কয়টা আছে 12টা, চার্জ হচ্ছে +3, ইলেকট্রন যদি 10টা থাকে তাহলে ওর জন্য প্রোটন কয়টা আছে 13টা হচ্ছে আছে। তাহলে পি কিউ আর হচ্ছে 11 12 13, 11 12 13 আমাদের জন্য কে কে বলো তো, 11 12 13 হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং আমাদের জন্য কি হয় এখানে ভাই অ্যালুমিনিয়াম হচ্ছে হয় এখানে, ঠিক আছে। সো সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং কি থাকে অ্যালুমিনিয়াম হচ্ছে থাকে। আচ্ছা সো 3টার ভিতর তোমাকে বলছে আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হচ্ছে এটা এখানে ব্যাখ্যা করতে বলছে। ওকে তাহলে চলে আসো, প্রথম কথাই হচ্ছে আমরা যদি এদেরকে আকারের বেসিসে হচ্ছে একটু সাজাই। ওকে এটাকে আকারের বেসিসে সাজালে তোমরা দেখবা সোডিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম আকার ছোট, ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম আকার কি হয় বলতো আরো ছোট হয়, কি হয় আরো ছোট হইতে থাকে। সো কেন ছোট হয়, এটা হচ্ছে যে আমরা জানি পর্যায় সারণীতে যত আমরা একই পর্যায়ে বরাবর ডান দিকে যেতে থাকি তত আকার ধীরে ধীরে কি হয় বলতো কমতে থাকে। ওকে কারণ যে একই পর্যায়ে যেহেতু সোডিয়ামের বাইরে ইলেকট্রন আছে একটা, ম্যাগনেসিয়ামের 2টা আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 3টা। সো বাইরের যখন হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বাড়তে থাকে তখন হচ্ছে আকর্ষণও হচ্ছে বাড়ে, তো ওই হিসেবে ওদের আকারটা ছোট হতে থাকে। সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে একটু মাথায় রাখবো, আয়নীকরণ বিভবের সাথে এই যে পারমাণবিক আকার যেটা, হ্যাঁ পারমাণবিক আকার এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে হচ্ছে থাকে, কিসে থাকে বলতো, এটা থাকে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মিনস হচ্ছে আকার যত এদিকে গেলে হচ্ছে কমতে থাকবে তত আমাদের হচ্ছে এই যে আয়নীকরণ বিভব সেটা এদিকে গেলে ক্রমাগত কি হবে বলতো বাড়তে থাকবে। আয়নীকরণ বিভব এখানে হচ্ছে বৃদ্ধি পাবে, কিভাবে বলতো ভাইয়া বৃদ্ধি হচ্ছে পাবে, ঠিক আছে। সো যত দিকে যাবে আয়নীকরণ বিভব ধীরে ধীরে কি হবে বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে এখানে একটা ছোট্ট ব্যতিক্রম হচ্ছে আছে, সো এটা হচ্ছে আমাদের জন্য পার্ট 1। এবার আমরা হচ্ছে আসি পার্ট 2 এর ক্ষেত্রে। পার্ট 2তে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের একটা ছোট্ট ভেজাল হচ্ছে আছে। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ভিতর আমরা হচ্ছে জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 দেন হচ্ছে 3p1 যেটা। তো এখন কথাটা যেটা সেটা হচ্ছে যে 3s2 এবং 3p1 এর ভিতর 3s2 হচ্ছে মোর স্টেবল, 3s2 হচ্ছে মোর স্টেবল দেন ওর 3p1 আছে। 3s2 তে 3p1 আছে কি হচ্ছে বলতো ভাই মোর স্টেবল পজিশনে থাকতেছে। যত বেশি স্টেবিলিটি বাড়তেছে, মোর স্টেবল মানে কি, মোর স্টেবল মানে হচ্ছে আয়নীকরণ যে বিভবের কথা আমরা বলতেছি এই আয়নীকরণ বিভবটা কি হবে বলতো বেশি হবে। যে যত বেশি স্টেবল তাকে ভাঙতে তত বেশি শক্তি লাগে, তার মানে আয়নীকরণ বিভবটা কি হবে তত বেশি শক্তিশালী হবে বা বেশি হবে। তার মানে ম্যাগনেসিয়াম আছে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ বিভব আবার কি হবে বলতো ভাইয়া বেশি হচ্ছে হবে। সো দ্যাট মিনস জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে যাবে, এটা হচ্ছে হবে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তো জিনিসটা হবে সোডিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম একটু উপরে হবে, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম আবার কি হবে বলতো একটু হচ্ছে নিচের দিকে হচ্ছে হবে। সো গ্রাফিক্যালি জিনিসটা হচ্ছে অনেকটা এভাবে যাবে আমাদের জন্য, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম একটু উপরে, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম কি হবে একটু নিচের দিকে হচ্ছে এবার আসবে। কথা বুঝতে পারছি জিনিসটা। সো আয়নীকরণ বিভবের ব্যতিক্রমটা এভাবে হবে। সো 2টা পার্টে ব্যাখ্যা করাটা ভালো, প্রথমে আকার দিয়ে ব্যাখ্যা করবা, এরপর হচ্ছে বলবা যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের একটা ভেজাল আছে। সো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম আছে ম্যাগনেসিয়ামের যে আয়নীকরণ বিভব সেটা কি হবে বেশি হচ্ছে হবে, ঠিক আছে। সো এটুকু ব্যাখ্যা করতে পারলে এটা এনাফ। আচ্ছা এখানে তোমরা হচ্ছে এটাও লিখে দিতে পারো ছোট করে যে হচ্ছে ভাই আসলে সকল গ্রুপ 2 গ্রুপ 3তেই এই ঝামেলাটা হচ্ছে হবে। সো এটা ভাবাও প্রশ্নের লাস্টে লিখে দিতে পারো যে হচ্ছে যে গ্রুপ 2 অলওয়েজ হচ্ছে আমাদের গ্রুপ 3 যারা হবে গ্রুপ 3 এর চেয়ে গ্রুপ 2 এর আয়নীকরণ বিভব কি হবে বলো তো বেশি হচ্ছে হবে, মুখস্থ রাখার জন্য। আসো পরেরটাতে হচ্ছে যাই। ওকে তোমরা এখানে বলছো উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যায়ভিত্তিক ধর্ম প্রদর্শন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। ওকে তোমার এখানে কি দেওয়া আছে বলো তো, তোমার এখানে দেওয়া আছে হচ্ছে আয়নীকরণ শক্তি, এ পাশে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ওকে সো একটা জিনিস দেখো এটা একটু উপর নিচ করে এখানে যাচ্ছে তাই না। তো আমরা একটু যদি হচ্ছে দেখি লিথিয়ামের পর কি আসে বলো তো বেরিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম, তারপর আমাদের জন্য কি আসে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন কার্বন, তারপর এই এক্স হবে আমাদের জন্য হচ্ছে নাইট্রোজেন, এ হবে আমাদের জন্য অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, তারপর এখানে কি আসে নিয়ন হচ্ছে আসে। সো এই হচ্ছে মোটামুটি মৌলগুলো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন আমাদের জন্য। এখন কথা হচ্ছে এটা কিন্তু ডিরেক্টলি আমাদের হচ্ছে কি যাচ্ছে না, সোজা হচ্ছে যাচ্ছে না। সো প্রথমে আমাদের বুঝতে হবে যে আদর্শ পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কি বুঝে, আদর্শ পর্যায়ভিত্তিক ক্রম মানে হচ্ছে পর্যায়ভিত্তিকভাবে এটা হচ্ছে যাবে। ওকে
মানে এটা হচ্ছে পর্যায় ভিত্তিকভাবে এই ঘটনাটা আমাদের হচ্ছে যেতে থাকে, পর্যায় ভিত্তিকভাবে এটা কি হবে আমাদের জন্য যাবে। সো কেন এটা আমাদের হচ্ছে প্রদর্শন করে না, এইটা রিজন হচ্ছে ব্যতিক্রম আছে। ওকে, এই সিরিজে ব্যতিক্রম আছে। এটা হচ্ছে মেইন কথা, যে পুরো সিরিজটাতে আমাদের কি আছে বলতো, ব্যতিক্রম হচ্ছে চলে আসছে। সো আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে এই ব্যতিক্রমগুলোকে আমরা হচ্ছে বেসিক্যালি দেখবো যে হচ্ছে কেন ব্যতিক্রম আছে এবং এই ব্যতিক্রমগুলোতে কি কিভাবে কাজ করা যায়। সো এখানে ব্যতিক্রম হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য দুইটা, এখানে হচ্ছে দুইটা ব্যতিক্রম আছে আমাদের জন্য। সো আমরা ফার্স্টে হচ্ছে যে প্রথম ব্যতিক্রম, তো তুমি জাস্ট এইখানে বেসিক্যালি ব্যাখ্যা করবা হচ্ছে ব্যতিক্রমগুলো আমাদের হচ্ছে কি কি হচ্ছে। ওকে, আইনিকরণ শক্তির হচ্ছে ব্যতিক্রম দুইটাই। প্রথম ব্যতিক্রম হচ্ছে ওই যে আগের পেজে হচ্ছে ঠিক যেটা লিখছি, গ্রুপ 2 ভার্সেস হচ্ছে গ্রুপ 3 এর ক্ষেত্রে। ওকে, গ্রুপ 2 এবং হচ্ছে গ্রুপ 3 এর ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রমগুলো কি কি। তো গ্রুপ 2 এবং গ্রুপ 3 ব্যতিক্রমটা কি আমরা একটু দেখে ফেলি। ব্যতিক্রমটা হচ্ছে গ্রুপ 2 এর মানুষ এখানে কি আছে দেখো, বেরিলিয়াম। গ্রুপ 3 মানুষ কি আছে বলো তো, বোরন। সো হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের ভিতরে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে, এটা তো 2 ছিল, সো 2 দিয়ে লিখি, সমস্যা নেই, 2s2, বাট বোরন আমাদের জন্য হচ্ছে হবে 2s2, দেন আমাদের জন্য হবে 2p1। যেটা এখন 2p1 হওয়ার ফলে যেটা তোমার হবে সেটা হচ্ছে এই যে 2p1 এবং এটা হচ্ছে 2s2। সো যেটা দেখা যাবে সেটা হচ্ছে 2s2 হচ্ছে আমাদের জন্য মোর স্টেবল। 2s2 আমাদের জন্য কি বলতো ভাই, মোর স্টেবল বা হচ্ছে অধিক স্থিতিশীল। মোর স্টেবল হইলে আবার কি হচ্ছে আয়নীকরণ বিভব কি হবে, বেশি হবে। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি তুমি হচ্ছে যেটাই বলো না কেন, আয়নীকরণ শক্তি বেশি হবে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি হচ্ছে বেশি হচ্ছে আমাদের জন্য। এই জন্য দেখা যাচ্ছে বোরন উপরে হওয়ার কথা ছিল, বাট বেরিলিয়ামটা কি হয়েছে উপরে চলে গেছে। সো এখানে বেরিলিয়ামটা হচ্ছে আমাদের জন্য একটা ব্যতিক্রম। ওকে, এই ভদ্রলোক আমাদের জন্য কি একটা বলতো ব্যতিক্রম, যেটা আমাদের জন্য ওকে এটা উপরে যাওয়ার হচ্ছে কথা ছিল। আবার একটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে দেখো অক্সিজেন নিচে পড়ে গেছে, নাইট্রোজেন কি হয়ে গেছে উপরে চলে গেছে। এটাকে আমরা একটু এখানে হচ্ছে দেখি। সো এই জন্য আমরা আসলে হচ্ছে ব্যতিক্রম নাম্বার 2 হচ্ছে যে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনে ইলেকট্রোবিন্যাস হয় 2p3, অক্সিজেনে ইলেকট্রোবিন্যাস কত হয় বলতো, অক্সিজেনে ইলেকট্রোবিন্যাস হয় হচ্ছে 2p4। যেটা 2p3 এবং 2p4 এর ভিতর আমরা হচ্ছে জানি অ্যাগেইন 2p3 হচ্ছে কি মোর স্টেবল। কেন বলতো, কারণ হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল আমাদের জন্য। অর্ধপূর্ণ অরবিটাল কি হয় বলতো, বেশি স্থিতিশীল হয়। সো 2p3টা আমাদের জন্য কি হচ্ছে মোর স্টেবল। যখনই 2p3 আমাদের জন্য হচ্ছে মোর স্টেবল হবে, তখনই কি হবে বলতো, মোর স্টেবল হওয়া মানে আয়নীকরণ শক্তি কি হবে ওর জন্য বেশি হবে। আয়নীকরণ শক্তি কি হবে ওর জন্য এখান থেকে হচ্ছে বেশি হবে। সো দ্যাট মিনস অ্যাগেন নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতর নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে কি হবে বলতো ভাইয়া, বেশি হচ্ছে হবে এখান থেকে। ঠিক আছে, সো এখানেও একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি। যত ডানে যাচ্ছিলাম তত এই আয়নীকরণ শক্তিটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা উচিত ছিল, কিন্তু সামান্য ব্যতিক্রম আসছে। ব্যতিক্রমটা হচ্ছে কিরকম, বেরিলিয়াম হচ্ছে বোরনের চেয়ে উপরে চলে গেছে, নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের চেয়ে কি হয়েছে উপরে চলে গেছে। সো সেকেন্ড যেটা ব্যতিক্রম আমাদের জন্য এখানে, সেকেন্ড ব্যতিক্রম হচ্ছে এই যে এটা নাইট্রোজেন যেটা। সো ব্যতিক্রম এখানে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে বেরিলিয়াম, আরেকটা ব্যতিক্রম আমাদের জন্য কি বলতো এখানে এই নাইট্রোজেনটা যাবে। তোমরা জাস্ট এই দুইটা পজিশন ব্যাখ্যা করে বলতে পারবা যে আদর্শ পর্যায়ভিত্তিক ধর্ম হলে কোনো ব্যতিক্রম থাকতো না, ক্রমাগতভাবে এইটা আমাদের হচ্ছে বাড়তে থাকতো। যেহেতু ব্যতিক্রম আসছে তার মানে এটা আদর্শ পর্যায়ভিত্তিক ধর্ম প্রদর্শন করতেছে না আমাদের জন্য। ওকে, এইটুকুই শুধু জানতে চাইছে ওরা। আচ্ছা, সো এই গেল আমাদের মোটামুটি আয়নীকরণ শক্তির প্রশ্ন। ঘুরে ফিরে আয়নীকরণ শক্তি থেকে আসলে এগুলাই হচ্ছে প্রশ্ন আসে। ওকে, চলো পরে যাই আমাদের জন্য। XYZ PQ মৌলের প্রচলিত প্রতীক নয়। আচ্ছা, মৌলগুলো তোমাকে দেওয়া আছে, তোমাকে বলছে PQ আর মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, PQR তাই না, PQR কোথায় আছে 17। আচ্ছা, গ্রুপ 17 এর ভিতর হচ্ছে PQR আছে ভাই, তাহলে আমরা মনে হয় সবাই জানি PQR আমাদের জন্য কি কি। তাহলে PQR আমাদের জন্য হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন এবং আমাদের জন্য কি হবে বলতো, ব্রোমিন হচ্ছে হবে। তোমাকে বলছি ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে হবে। সো প্রথম ব্যাপারটা হচ্ছে যত নিচে যাচ্ছি আকার বাড়তেছে, আকার আমাদের জন্য কি হচ্ছে বলতো বাড়তেছে। আকার যত বাড়ে ইলেকট্রন আসক্তি তত আমাদের জন্য কি হওয়া উচিত বলতো, এই আকারের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক কি হয়, আকারের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক হয় কিন্তু আমাদের জন্য ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো আকার যত বাড়বে ইলেকট্রন আসক্তি তত কি হবে আমাদের জন্য বলতো, কমতে থাকবে না। তো গ্র্যাজুয়ালি ইলেকট্রন আসক্তি আমাদের জন্য কি হবে বলতো, নিচের দিকে গেলে হচ্ছে কমতে থাকবে এখান থেকে। ঠিক আছে, সো এইভাবে আমাদের এটা হচ্ছে হওয়া উচিত যে ভাই তাহলে ক্রমটা অ্যাকচুয়ালি হচ্ছে হওয়া উচিত ছিল ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর আমাদের জন্য কি আসা ছিল ব্রোমিন আসা হচ্ছে উচিত ছিল।
কিন্তু এখানে সামান্য একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি অ্যাগেইন একটা ব্যতিক্রম হচ্ছে আছে। ওকে, পরীক্ষায় কিন্তু শুধু ব্যতিক্রমগুলাই আসে। ওকে, এটাই জাস্ট মাথায় রাখবেন। সো ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে ফ্লোরিন এবং হচ্ছে ক্লোরিন ভেতর যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি থাকে? বেশি হচ্ছে থাকে। এটার রিজন হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। ফ্লোরিনের হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ওর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সর্বোচ্চ, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর আকার ছোট। এর আকার কি হচ্ছে বলতো? আকার হচ্ছে অনেক ছোট হচ্ছে। সো এই দুইটা রিজনের উপর বেস করে যে ঝামেলাটা হয়, সেই ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিনের তাহলে যেটা দেখা যায় ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। এই দুটো রিজনের জন্য ফ্লোরিন ইলেকট্রন ঘনত্ব হয়ে যায় অনেক বেশি, এবং যখনই ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে তখন এটা এফেক্ট করতেছে ইলেকট্রন আসক্তিতে। সো ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি কমে যায়, শক্তি কমে যাচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা দেখো ব্যাপারটা কি, সেটা হচ্ছে ক্রমটা এরকমই হচ্ছে হওয়ার কথা ছিল, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে ফ্লোরিন ক্লোরিনের ভিতর ফ্লোরিনের এক তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এবং সেকেন্ড হচ্ছে ফ্লোরিনের আকার হচ্ছে অনেক ছোট, যার ফলে এই ফ্লোরিনে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়, এবং এটার ফলে ফ্লোরিনে যে ইলেকট্রন আসক্তি সেই ইলেকট্রন আসক্তি কি হচ্ছে? কমে যাচ্ছে। ফলে এটা সেটা কমে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই যে ক্রমটা হচ্ছে চেঞ্জ হয়ে এরকম হচ্ছে হয়, সেটা হচ্ছে এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের অ্যাকচুয়াল ক্রমটা আমাদের জন্য হচ্ছে আসে ক্লোরিন আসে সবার উপরে, তারপর আসে ফ্লোরিন, তারপর আমাদের জন্য কি আসে বলতো? ব্রোমিন হচ্ছে আসে। ওকে, এবং এটাকে যদি এই ভাষায় হচ্ছে আমরা লিখি, পিকিউআর এর ভিতর কি হবে? পিকিউআর এর ভিতর হবে কিউ হবে সবার আগে, তারপর হবে পি, তারপর আমাদের জন্য কি আসবে বলতো? আর হচ্ছে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক্যালি প্রশ্ন। সো ইলেকট্রন আসক্তির প্রশ্ন আসলে ব্যতিক্রমটা থেকে প্রশ্ন আসবে, সো এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের ব্যতিক্রমটা থেকেই হচ্ছে আসবে। ওকে, আচ্ছা চলো সামনে যাই। আচ্ছা, এবার কি আস্তে আস্তে দেখো তো। আচ্ছা, গলনাঙ্কের সাথে হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটা। ওকে, তোমার এখানে এটা হচ্ছে যশোর বোর্ড 23-এর প্রশ্ন। সি ডি ই এফ জি বিন্দুগুলোর ক্রম পরিবর্তনের কারণ হচ্ছে বিশ্লেষণ করো। আচ্ছা, সি ডি ই এফ এবং হচ্ছে জি। ঠিক আছে, আচ্ছা কি কি বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি তো এখানে আমাদের জন্য, যে হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে যদি পর্যায় সারণীর তৃতীয় পর্যায় হয় তাহলে মৌলগুলো কি কি হতে পারে আমরা একটু চিন্তা করি। মৌলগুলো হবে হচ্ছে, এইটা আমাদের জন্য হবে হচ্ছে সোডিয়াম থেকে স্টার্ট হবে, সোডিয়াম ম্যাগনেসিয়াম, এটা হবে অ্যালুমিনিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের পর আমাদের হচ্ছে কি কি আসে বলতো? সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন ফসফরাস সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। তার মানে এইটা হবে আমাদের জন্য সিলিকন ফসফরাস সালফার, এটা আমাদের জন্য কি আসবে বলতো? এখানে ক্লোরিন হচ্ছে আসবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে মজাটা হচ্ছে দেখবো যে দেখাতে কেন এই ক্রমটা হচ্ছে এরকম উপর নিচে গেছে আমাদের জন্য। তাহলে আমরা একটু এদিকে বসাই হচ্ছে আমরা একটু দেখি। দেখো, ফার্স্ট অফ অল অ্যালুমিনিয়ামকে একটু বোঝার চেষ্টা করো। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। অ্যালুমিনিয়াম একটা কি বলতো ভাইয়া? ধাতু। সো ধাতুর ক্ষেত্রে ওর যে তড়িৎ ঋণাত্মকতা সেটা কিন্তু হচ্ছে বেশি হবে, সো ওর গলনাঙ্ক বেশি হবে। এরপর আমরা আস্তে আস্তে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে। সিলিকন যে কাহিনীটা করে, সিলিকন হচ্ছে ক্যাটানেশন টাইপের সিলিকনের একটা ধর্ম হচ্ছে আছে। ওকে, সো ক্যাটানেশন ধর্মের ফলে তোমার যেটা হয় সেটা হচ্ছে সিলিকনের বিশাল একটা জালিকা তৈরি। সিলিকনে কি তৈরি হয় বলতো? সিলিকনের একটা বিশাল জালিকা হচ্ছে তৈরি হয়, যার ফলে অ্যালুমিনিয়াম চেয়ে সিলিকনের যে ধর্ম সেটা অ্যালুমিনিয়ামের চেয়ে কি হয় বলতো? বেশি হতে থাকে। ওকে, এই দুইটা ধর্মের জন্য যেটা দেখা যায় অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন কি হয়? বেশি হয়। সো এই দুইজনের ভিতর জিনিসটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন হচ্ছে কি হবে? গলনাঙ্ক বেশি হবে। এইবার আমরা আসি হচ্ছে পরের গুলোর হচ্ছে ক্ষেত্রে। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে বুঝো এই যে ফসফরাস সালফার এবং হচ্ছে ক্লোরিন হচ্ছে এখানে আছে, এখানে একটা ব্যাপার আছে কিন্তু মাথায় রাখো, সিলিকন এই কিন্তু একটা অপধাতু। হ্যাঁ, সিলিকন আমাদের জন্য কি বলতো? সিলিকন হচ্ছে কিন্তু আমাদের জন্য একটা অপধাতু। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে ফসফরাস সালফার এবং হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ফসফরাস সালফার ক্লোরিন, প্রথম কথা ভাই মাথায় রাখবে এরা সবাই হচ্ছে অধাতু। সবাই কি বলতো? অধাতু। অধাতু মিন্স তাদের ভিতর হচ্ছে কাজ করে ভ্যান্ডার ওয়ালস। তাদের ভিতর কাজ করে হচ্ছে কি বলতো? ভ্যান্ডার ওয়ালস হচ্ছে ওদের ভিতরে গিয়ে কাজ করে। তাহলে প্রথম কথাই হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সিলিকন আছে এরা সবাই কম হবে। ওকে, অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে সিলিকন যেটা ছিল না,
অ্যালুমিনিয়াম এবং সিলিকনের চেয়ে বাকি সবাই যারা আছে সবার এটা আস্তে আস্তে করে কী হবে বলো তো, এটা হচ্ছে আস্তে আস্তে করে আমাদের হচ্ছে কম হবে এটা। ওকে, ফসফরাস সালফার ক্লোরিন এগুলো হচ্ছে এদের চেয়ে কম হবে। এখন কথা হচ্ছে এদের ভিতর ক্রমটা কীরকম হবে। এদের ভিতর ক্রমটা হচ্ছে একটু মজার, এটা একটু দেখো। ফসফরাস প্রকৃতিতে বিরাজ করে P4 হিসাবে, সালফার বিরাজ করে S8 হিসাবে, ক্লোরিন প্রকৃতির বিরাজ করে Cl2 হিসাবে। যেটা তাহলে তুমি আমাকে হচ্ছে বলো অণুর সংখ্যা যত বেশি তত গলনাঙ্ক কি হবে, বেশি হবে না? ওকে, সো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে যেটা হয় অণুর সংখ্যা বাড়লে অণুর সংখ্যা বেশি হলে গলনাঙ্ক বেশি হয়। অণুর সংখ্যা বেশি হলে গলনাঙ্ক বেশি হয় এখান থেকে, ঠিক আছে। সো অণুর সংখ্যা বেশি হলে যদি গলনাঙ্ক বেশি হয়, তাহলে তুমি আমাকে বলো তো এদের ভিতরে আবার কীরকম একটা ব্যাপার থাকবে। তখন আমরা এদের ভিতরে বলতে পারবো যে ভাইয়া তাহলে S8 হবে সবার উপরে, তারপর আসবে P4, সবার লাস্টে আমাদের উপরে কী আসবে বলো তো, Cl2 হচ্ছে আসবে। সো এটাই এক্স্যাক্টলি হচ্ছে হয়, S8 হয় হচ্ছে সবচেয়ে বেশি, তারপর P4, লাস্টে হচ্ছে কি আসে বলো তো, Cl2 হচ্ছে আসে। সো এই হচ্ছে ভাই গেল আমাদের হচ্ছে মোটামুটি দুইটা পার্ট। এখানে আমি এটা হচ্ছে বক্সটাকে একটু হচ্ছে দেখাই দিই, এটা মার্ক করে হচ্ছে রাখি, হ্যাঁ পিঙ্ক কালার বক্সে হচ্ছে মার্ক করে রাখি। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে এই দুটার ভিতরে এরকম একটা ধর্ম থাকবে। সেকেন্ড কথা হচ্ছে ধাতু অধাতুর ভিতর এই বৈশিষ্ট্য হচ্ছে অলওয়েজ থাকবে। এবং লাস্ট ব্যাপার হচ্ছে এদের ভিতর আবার এরকম একটা ব্যাপার হচ্ছে এখানে অবশ্যই থাকবে এখান থেকে, ঠিক আছে। তাহলে তিনটা পার্টে হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সারটা করা যায়। এগুলা ধাতু অবশ্যই অধাতু হচ্ছে বেশি, ধাতুর ভিতর হচ্ছে সিলিকন হচ্ছে ক্যাটায়নেশন করে বড় জালিকা তৈরি করে, এই জন্য অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন কি হয়, বেশি হয়। এদের চেয়ে এটা অবশ্যই কম হবে, কিন্তু এদের ভিতর ব্যাপার হচ্ছে যার অণু বেশি তার গলনাঙ্ক কি হচ্ছে, বেশি হবে। এই জন্য S8 হয় সবার উপরে, তারপর P4, তারপর কি আসে, Cl2 হচ্ছে আসে। এই জন্য দেখো অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকন উপরে, সিলিকনের চেয়ে বাকিরা সবাই হচ্ছে নিচে, কিন্তু নিচে থাকার পরও ফসফরাসের চেয়ে আবার সালফার আবার উপরে চলে যায়, ক্লোরিন আবার কই চলে আসে, নিচে চলে আসে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অল টোটাল হচ্ছে পার্টগুলো যেটা, ঠিক আছে। খুব ভালো একটা প্রশ্ন, যশোর-23-এর নর্মালি কিন্তু তোমরা হচ্ছে গলনাঙ্ক পাটা স্কিপ করে যাও। সো কখনো গলনাঙ্ক অ্যান্সার করতে হলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই অ্যান্সার করে আসতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এবার আমরা সামনে যাই। ওকে, এবার আসি কি বলছে এখানে। আচ্ছা, AZ এবং XZ2 এই দুটোর ভিতর হচ্ছে গলনাঙ্ক কম, কোনটার গলনাঙ্ক কম সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। চলো বের করে ফেলি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন। AZ এবং হচ্ছে XZ2। আচ্ছা, এ কোথায়, AZ এবং হচ্ছে XZ2। আচ্ছা, 2 এবং 1। ওকে, তার মানে আমরা মনে হয় বের করে ফেলছি। Z হচ্ছে আমাদের জন্য 17 এবং হচ্ছে 3, তার মানে হচ্ছে ক্লোরিন জেল। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের জন্য লিথিয়াম ক্লোরাইড, XZ2 হচ্ছে লিথিয়ামের পাশেটা, লিথিয়ামের পাশে আমাদের জন্য কে থাকে বলতো, বেরিলিয়াম, এটা আমাদের জন্য হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। তোমাকে বলছে কোনটার গলনাঙ্ক কম, এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। সো এই জায়গাটাতে আমরা হচ্ছে এটা ইউজ করবো গলনাঙ্ক ব্যাখ্যা করার জন্য। এখানে আমরা হচ্ছে পোলার আয়ন কেটাকে হচ্ছে ইউজ করবো। ওকে, আমরা এখানে হচ্ছে ইউজ করবো পোলার আয়ন কনসেপ্টটাকে। ওকে, পোলার আয়ন কেমিস্ট্রি। এবং পোলার আয়ন ব্যাখ্যা করার জন্য আমরা কি করি, পোলার আয়ন ব্যাখ্যা করার জন্য আমরা হচ্ছে কিন্তু ফাজানের নীতি হচ্ছে নিয়ে আসি। ফাজানের নীতি হচ্ছে আমরা নিয়ে আসি। তো ফাজানের নীতি কি বলে, ফাজানের নীতি হচ্ছে বলে লিথিয়াম থাকে প্লাস হিসাবে, বেরিলিয়াম থাকে কি হিসেবে বলো তো ভাইয়া, +2 হিসেবে। সো +1 এবং +2 ভিতরে আমরা যেটা জানি সেটা হচ্ছে, +1 এবং +2 ভিতরে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটার চেয়ে এটার পোলার আয়ন ক্ষমতা কি থাকে বলো তো, বেশি থাকে। ওকে, যার চার্জ বেশি তার পোলার আয়ন ক্ষমতা কি হয়, বেশি হয়। ফাজানের প্রথম রুল যেটা, যার চার্জ বেশি তার জন্য পোলার আয়ন ক্ষমতা কি হয় বলো তো ভাইয়া, বেশি হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে। ওকে, সো যেহেতু ওর জন্য পোলার আয়ন ক্ষমতা হচ্ছে বেশি, তাহলে সমযোজী বৈশিষ্ট্য কার জন্য হচ্ছে বেশি, ওটার জন্য হচ্ছে বেশি হবে। তাহলে আমরা কয়েকটা পার্টে হচ্ছে ভাগ করি। প্রথমটা হচ্ছে পোলার আয়ন, সেকেন্ডটা হচ্ছে ভাই তাহলে সমযোজীর জন্য কি হবে, আর লাস্টে হচ্ছে তাহলে হচ্ছে গলনাঙ্কের জন্য হচ্ছে কি হবে। ওকে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে লিখে ফেলি। তো প্রথম কথা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হবে, দেখো সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের ভিতর লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের যে সমযোজী বৈশিষ্ট্য সেটা কি হবে বলতো, বেশি হচ্ছে হবে। অ্যান্ড ফাইনালি যখন আমরা হচ্ছে গলনাঙ্কের কথা বলবো, সমযোজী বৈশিষ্ট্য যদি ওই দিকে যায় তাহলে আমাকে বলো গলনাঙ্ক কার ক্ষেত্রে বেশি হয়, যে আয়নিক তার ক্ষেত্রে বেশি হয় না। সো এখানে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ঘটবে, যে হচ্ছে যেহেতু সমযোজী বৈশিষ্ট্য বেরিলিয়ামের বেশি, তাহলে গলনাঙ্ক কার বেশি বলো তো, লিথিয়াম ক্লোরাইডের হচ্ছে বেশি হবে এখানে, ঠিক আছে। সো এটাই হচ্ছে রুল। কেন হচ্ছে AZ এবং XZ2 এর ভিতর আমরা বলতে পারি যে লিথিয়াম ক্লোরাইডের যে গলনাঙ্ক সেটা বেরিলিয়াম ক্লোরাইড অপেক্ষা বেশি হবে, এবং কম কার হবে, কম হবে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের জন্য। ওকে,
ইজি একটা প্রশ্ন, পোলাডন এবং হচ্ছে ফাজনের নীতি থেকে সিম্পলি ধরে অ্যান্সার করে ফেলা যায়। ওকে, আচ্ছা, আই গেস তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো। তাহলে দেখো গলনাঙ্কে দুইটা পার্ট প্রশ্ন আসে, একটা হচ্ছে যৌগের গলনাঙ্ক, একটা হচ্ছে কিন্তু আমাদের জন্য হচ্ছে মৌলগুলোর হচ্ছে নিজেদের ভিতরকার গলনাঙ্ক ছিল। ওকে, দুইটা পার্ট থেকে প্রশ্ন অ্যান্সার করা যায়। আসো তারপর আমরা হচ্ছে যে এখানে ABCD, তোমার এখানে বলছে উদ্দীপকের মৌলগুলোর তড়িৎ-ঋণাত্মকতার ক্রমের সাথে ইলেকট্রন আসক্তির ক্রমটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যাখ্যা করো। ওকে, এটা হচ্ছে 17 এবং হচ্ছে গ্রুপ। আচ্ছা, তার মানে 17 কিংবা যদি গ্রুপ হয় ভাইয়া, তাহলে আমরা মনে হয় সবাই জানি ক্রমগুলো হচ্ছে কি কি হবে। প্রথমটা হচ্ছে আমাদের জন্য ফ্লোরিন, ব্রোমিন, এবং এটা আমাদের জন্য কি হবে বলতে হবে, আয়োডিন হচ্ছে হবে। ওকে, সো দুইটা পার্ট এখানে ওরা চাইছে, একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, দুইটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। আর এটা হচ্ছে আমাদের জন্য ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই ছোট্ট করে হচ্ছে কারণটা হচ্ছে লিখে দিই। তড়িৎ-ঋণাত্মকতার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আকার ছোট হলে আকার বড় হলে এটা হচ্ছে কমবে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে লজিক একটাই, আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কি হবে বলতো, কমতে থাকবে। খালি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি থাকে, একটা ব্যতিক্রম হচ্ছে আমাদের জন্য আছে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমরা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতাটাকে হচ্ছে আমরা বিচার করতেছি। ওকে, তড়িৎ-ঋণাত্মকতাকে কিন্তু বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। আর ইলেকট্রন আসক্তিকে বলা হয় হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা হচ্ছে EN এবং হচ্ছে EFT হচ্ছে বলা হয়। তো তার মানে আমরা যখন ইলেকট্রোনেগেটিভিটির কথা বলতেছি, নেগেটিভিটির কথা হচ্ছে কি আসবে, আকার বড় হলে মান কি হয়, ধীরে ধীরে কমতে থাকে। আকার বড় হলে মানগুলো ধীরে ধীরে কি হয় আমাদের জন্য, কমতে থাকে। তাহলে আকার বড় হলে কি হবে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা জানো এই দুটোর ভিতর আমাদের আকার সবচেয়ে বড়, কার আয়োডিনের আকার সবচেয়ে বড়। তাহলে মান যত ওদিকে যাবে মান তত আমাদের জন্য কি হয়, কমতে থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা আসি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে। অ্যাফিনিটির ক্ষেত্রে কি হয় বলতো, এখানে একটা ব্যতিক্রম হচ্ছে আছে। ওকে, মানটা আমাদের এরকমই হচ্ছে হওয়ার কথা ছিল, কিন্তু এটা ঠিক এরকম হচ্ছে হয় না, বরং কি হয় আমাদের হচ্ছে ক্লোরিনটা হচ্ছে একটু আগে হচ্ছে চলে আসে। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি একটু। এখানে হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে আমাদের জন্য হচ্ছে ফ্লোরিন চলে আসে এখানে। ঠিক আছে, ফ্লোরিনের পর বাকিগুলো আবার হচ্ছে নর্মাল। এখানে আমাদের জন্য হচ্ছে ব্রোমিন আসে, এখানে আমাদের জন্য কি আসে, আয়োডিন হচ্ছে আসে। সো এই জায়গাটাতে কি হয়, এই জায়গাটাতে আমরা বলছি ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে কমে যায়। বাকিগুলো নর্মাল, যত দিকে যাচ্ছে মানগুলো কি হচ্ছে, কমতে আসতেছে আমাদের এখানে। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে জাস্ট এইটুকু পার্ট এখানে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের জন্য ব্যতিক্রম। যে জাস্ট পরীক্ষার খাতায় এইটুকু লিখে জাস্ট লিখে দেবা যে স্যার এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য ব্যতিক্রম। যে ওকে, এটাই আমাদের জন্য কি বলতো, ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, জাস্ট আগের প্রশ্নটাতে হচ্ছে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে আগের প্রশ্নটাতে আমরা এখানে হচ্ছে আলোচনা করছি এখানে। ঠিক আছে, যে কেন এটা হচ্ছে আমাদের জন্য ব্যতিক্রম হয়। ওকে, এখান থেকে জাস্ট বলতেই হবে ওই যে তড়িৎ-ঋণাত্মকতা সর্বোচ্চ এবং হচ্ছে ওর আকার হচ্ছে সবচেয়ে ছোট, যার ফলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গেলে ওর ইলেকট্রন আসক্তি কি হচ্ছে, কমে যাচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি জিনিসের। ঠিক আছে, এগুলা ব্যাখ্যা করলেই হবে। এরপর চলো আসি আমরা এখানে। আচ্ছা, এই প্রশ্নটা আমি হচ্ছে বেসিক্যালি নিয়েছি অক্সাইডের ধর্ম পড়ানোর জন্য, বাট হলিক্রস কলেজের একটা প্রশ্ন, বিকজ এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা খুব ক্রিয়েটিভ এখান থেকে। ঠিক আছে, সো ক্রিয়েটিভ প্রশ্নের জন্য এটা আমাদের এখানে জাস্ট অ্যান্সার পায়, জায়গা পাইছে আর কি। সো এখানে বলছে VWXYZ দ্বিতীয় পর্যায়ের মৌল, তোমাকে বলছে VXY, এই তিনটা মৌলের জন্য তোমাকে অক্সাইডের প্রকৃতি হচ্ছে বের করতে বলছে। তাহলে আসলে হিসাব করে ফেলি VX এবং হচ্ছে Y। তোমরা এখানে বলা হয়েছে এক্স এর শেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে এত, এইটা হচ্ছে টোটাল 4টা কোয়ান্টাম সংখ্যার হচ্ছে মান। তাহলে আমরা এখানে কি কি বের করতে পারি, এটা আমরা একটু হচ্ছে লিখবো। ওরা বলছে যে P মানে 0 আসলে এটাকে আমরা PY ধরবো এবং প্রথম ইলেকট্রনটাকে আমরা হচ্ছে হাফ ধরবো। এটার মানে কি বলতো, লাস্ট ইলেকট্রন, আর এটা খেয়াল করে দেখো এটা কিন্তু হচ্ছে শেষ ইলেকট্রনটা। তাহলে 2 1 মানে কি বলতো, 2 মানে হচ্ছে 2, 1 মানে হচ্ছে কি বলতো P। তোমার এখানে 0 ধরলে কি বলতে বলছে Y, তার মানে এটা হচ্ছে 2PY এর জন্য। এবং ইলেকট্রন কোনটা বলতো, হাফ, এখানে হচ্ছে 1। সো এটা হচ্ছে 2PY1 আমাদের জন্য। সো এইটা যদি লাস্ট ইলেকট্রন হয়, এইটা যদি লাস্ট হয়, তাহলে আমরা কি আগেরগুলো বানাইতে পারবো না? 2PY এর আগে তাহলে কি থাকবে বলতো, 2s2 হচ্ছে থাকবে আমাদের জন্য। সরি, আচ্ছা 2PY এর আগে আমাদের জন্য কি থাকবে বলতো, 2P হলুদ দিয়ে লিখে এটা দেখাই যাচ্ছে। আচ্ছা, 2PY1 এর আগে আমাদের তাহলে কি থাকবে, এটা 2PX1 থাকবে। 2PX1 এর আগে আমাদের জন্য কি থাকবে, এটা 2s2 থাকবে। 2s2 এর আগে আমাদের জন্য এটা কি থাকবে বলতো, 1s2 হচ্ছে থাকবে। যদি 1s2 হয় তাহলে মৌলটার নাম কি হবে বলতো, এটা যদি মৌল হয় তাহলে কি 1s2 2s2 2p2, তার মানে এটা আমাদের জন্য কি হচ্ছে, কার্বন না বলতো।
এইটা আমাদের জন্য তাহলে কি আসতেছে কার্বন, তাহলে আমাদের এখানে তাহলে এক্স যদি আমাদের জন্য কার্বন হয় তাহলে ওয়াই আমাদের জন্য কি হবে বলো তো, কার্বনের পর কি আসে, কার্বনের পর আমাদের কাছে কি আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। সো এখানে কি আসবে বলো তো, নাইট্রোজেন হচ্ছে আসবে। কার্বনের আগেরটা আমাদের জন্য কি ছিল বলো তো, কার্বন ছিল 12, 12-র আগের ঘর আমাদের জন্য কার্বন ছিল হচ্ছে 6, 6-এর আগে আমাদের ছিল হচ্ছে কি এখান থেকে 5, 5-এর আগে আমাদের জন্য কি ছিল এখানে বেরিলিয়াম হচ্ছে এখান থেকে ছিল, তাই না? আচ্ছা আমি একটু শিওর হয়ে নিই, এটা তো কার্বন, তাহলে এখানে শিওর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ঠিক আছে। এটা আমাদের জন্য হচ্ছে বেরিলিয়াম, এটা আমাদের জন্য হচ্ছে বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে আমাদের জন্য অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, নিয়ন আমাদের জন্য। সো এই হচ্ছে মোটামুটি ধর্ম। ওকে, তাহলে এবার আসো আমরা এটা বের করে ফেলছি, তোমার এখানে বলছে এক্স ওয়াই জেড এর জন্য বের করতে। তাহলে ভি আমাদের জন্য হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে আমাদের জন্য কার্বন, ওয়াই আমাদের জন্য কি বলতো, ওয়াই হচ্ছে আমাদের জন্য নাইট্রোজেন, যেটা এখান থেকে, ঠিক আছে। সো তোমার এখানে প্রশ্ন হচ্ছে যে ভাই এই যে তিনজন আছে, তিনজনের জন্য অক্সাইডের প্রকৃতি হচ্ছে ব্যাখ্যা করতে হবে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা আমাদের জন্য কি করতে হবে, এখানে হচ্ছে অক্সাইডের প্রকৃতিগুলোকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আসো আমরা ব্যাখ্যা করে ফেলি। ফার্স্ট অফ অল বেরিলিয়ামের জন্য আসো, বেরিলিয়ামের জন্য অক্সাইড হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। কার্বনের জন্য অক্সাইড হবে সিও, অথবা হচ্ছে কি হবে বলতো, CO2 হচ্ছে হবে, ঠিক আছে। নিচে নিচে লিখি, সিও হবে, CO2 হচ্ছে হবে। আর এ পাশে নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের হচ্ছে বেসিক্যালি অনেকগুলো অক্সাইড হচ্ছে আমাদের জন্য আছে। নাইট্রোজেন হচ্ছে N2O হয়, NO হয়, দেন হচ্ছে N2O3 হইতে পারে, তারপর হচ্ছে N2O4 হইতে পারে, N2O4 হইতে পারে, অথবা হচ্ছে NO2 হইতে পারে। N2O4 লেখার হচ্ছে দরকার নেই, NO2 হচ্ছে লিখি, এটাই বেটার। NO2 হইতে পারে, আর লাস্টেটা আমাদের জন্য কি হতে পারে বলতো, N2O5 হচ্ছে আমাদের জন্য হইতে পারে। আচ্ছা সো এখানে বেসিক্যালি হচ্ছে অক্সাইডগুলোর কিন্তু অনেকগুলো ঝামেলা হচ্ছে চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা সো এই যে এতগুলো অক্সাইড আছে, আমরা এদিকে একটু ক্যারেক্টারগুলোকে একটু হচ্ছে দেখার চেষ্টা করি। এটা একটু অদ্ভুত একটা প্রশ্ন, একটু জটিল একটা প্রশ্ন, এই জন্যই আমি তোমাদের এটা হচ্ছে একটু রাখছি। সেটা হচ্ছে বেরিলিয়াম অক্সাইড কিন্তু তুমি চিন্তা করে হচ্ছে দেখো, বেরিলিয়ামের নিচে হচ্ছে তোমার কে কে থাকে, হ্যাঁ বেরিলিয়ামের নিচে আমাদের হচ্ছে কে কে থাকে, ম্যাগনেসিয়াম আছে, নিচে আমাদের জন্য কি আছে বলতো, ক্যালসিয়াম আছে। ম্যাগনেসিয়াম যে অক্সাইডটা, এটা হচ্ছে আমাদের জন্য কিন্তু হাইড্রোক্সাইড হয়েছে। ওকে, ক্যালসিয়ামের যে অক্সাইডটা সেটা আমাদের জন্য কিন্তু কি হয় বলতো, হাইড্রোক্সাইড হয়ে যায়। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। বেরিলিয়ামের ক্ষেত্রে ও হচ্ছে উভধর্মী অবস্থায় হচ্ছে থাকে। বেরিলিয়াম আমাদের জন্য কি হয় বলতো, সে আমাদের জন্য হচ্ছে উভধর্মী অবস্থার ভিতরে সে হচ্ছে থাকে। সো আমি এটা তোমাদেরকে হচ্ছে দেখাই দিই, বেরিলিয়ামের সাথে আমি দুইটা রিয়াকশনই হচ্ছে এখানে একটু দিয়ে দিই। হ্যাঁ, বেরিলিয়ামের সাথে আমরা যদি HCl কে রিয়াক্ট করাই, বেরিলিয়ামের সাথে যদি আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রিয়েক্ট করি, দুই ক্ষেত্রে হচ্ছে কি হয় একটু দেখো। বেরিলিয়ামের সাথে HCl এর রিয়েকশন করাইলে আমরা হচ্ছে পাবো BeCl2। আবার বেরিলিয়ামের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়েকশন করো, তাহলে তুমি পাবো এখানে সোডিয়াম হচ্ছে বেরিলিয়ামের মতো একটা যৌগ হচ্ছে আসবে। তো এটা ছিল NaAlO2, এখানে আসবে হচ্ছে NaAlO2। সো NaBe, তাহলে ওর কয়টা লাগবে বলো তো, O3 হচ্ছে লাগবে আমাদের এখানে, ঠিক আছে। সো এরকম একটা যৌগ হচ্ছে আমাদের এখানে আসবে, ঠিক আছে। NaLO2 মতো এখানে হচ্ছে সোডিয়াম বেরিলিয়ামের মতো একটা যৌগ হচ্ছে আসবে। সো এই ভদ্রলোক হচ্ছে উভধর্মী ভূমিকা সে হচ্ছে পালন করে। ওকে, ও একধর্মী না, ও আমাদের জন্য কি বলতো, সে আমাদের জন্য হচ্ছে আরো উভধর্মী। CO এবং CO2-র ভিতরে এবার আমরা হচ্ছে আসি। আচ্ছা সো CO এবং হচ্ছে CO2-র ক্ষেত্রে এই দুজনের ভিতর CO যেটা, এই হচ্ছে আমাদের জন্য নিউট্রাল, ও হচ্ছে আমাদের জন্য নিউট্রাল, ও অ্যাসিডিক বেসিক কোনোটাই সে হচ্ছে দেখে না। কিন্তু CO2 যে, CO2 হচ্ছে আমাদের জন্য অ্যাসিডিক। CO2 আমাদের জন্য কি থাকে বলতো, CO2 আমাদের জন্য হচ্ছে অ্যাসিডিক ভূমিকা পালন করে, এবং পানিতে গেলে ও সুন্দর মতো ভেঙে সে আমাদের হচ্ছে কার্বনিক অ্যাসিড হচ্ছে এখানে উৎপন্ন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওর ধর্ম। এবার আসি নাইট্রোজেনের গুলা ক্ষেত্রে। নাইট্রোজেনের গুলা ক্ষেত্রে একটু মনে রাখবা, প্রথম যে দুটো থাকে, প্রথম দুটো হচ্ছে থাকে নিউট্রাল। নাইট্রোজেনের প্রথম যে দুটো অক্সাইড, এগুলো হচ্ছে থাকে নিউট্রাল, বাকি অক্সাইডগুলো সবগুলোই হচ্ছে আমাদের জন্য অ্যাসিডিক হয়। নাইট্রোজেনের বাকি অক্সাইড আমাদের জন্য কি হয় বলতো, হচ্ছে অ্যাসিডিক হচ্ছে হয়, এবং এরা সবাই হচ্ছে যখন পানির ভিতর যায়, তারা সবাই গিয়ে হচ্ছে পানির ভিতরে HNO3 হচ্ছে ফর্ম করে, ঠিক আছে। সো একটু বলে দিই, বেরিলিয়াম অক্সাইড কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে কর্ণ সম্পর্কে হচ্ছে থাকে। কর্ণ সম্পর্কে থাকলে কি হয়, একটা সিমিলারিটি হচ্ছে দেখা যায়। এই জন্যই আমরা বলি যে বেরিলিয়াম হচ্ছে কিন্তু বাস্তব লাইফেও ও হচ্ছে উভধর্মী ক্যারেক্টারে হচ্ছে এসে থাকে। সো এটা একটা উভধর্মী অক্সাইড। সো বেরিলিয়াম অক্সাইড অ্যাসিডের সাথেও লবণ উৎপন্ন করে, ক্ষারের সাথেও লবণ উৎপন্ন করে, তার মানে সে হচ্ছে উভধর্মী। মনোক্সাইডটা হচ্ছে নিউট্রাল, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক। এদের ক্ষেত্রে প্রথম দুইটা নিউট্রাল, বাকি দুইটা কি হচ্ছে বলতো, অ্যাসিডিক হচ্ছে এখান থেকে, ঠিক আছে। সো এই গেল হচ্ছে এখানকার অক্সাইডের প্রকৃতি।
ওকে, আমার কাছে মনে হচ্ছে বেশ কঠিন একটা প্রশ্ন, কারণ হচ্ছে হুটহাট থাকলে নাইট্রোজেনগুলো হয়তো মনে থাকতো, কিন্তু বেরিলিয়ামটা আমার নিজেরও হয়তো হচ্ছে মনে থাকতো না। ঠিক আছে, সো একটু পড়ে যাওয়াটা ভালো। আচ্ছা, তো তাহলে আমরা অক্সাইডের প্রকৃতি দেখলাম। অক্সাইডের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এগুলো থেকে নর্মালি কিন্তু প্রশ্ন হচ্ছে আসে। অ্যান্ড ফাইনালি হচ্ছে লাস্টে একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করি। এখানে বলছে উদ্দীপকের 1 নং যৌগে কত প্রকারের হচ্ছে বন্ধন আছে, এগুলো হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে বন্ধন হয় কত প্রকারের আমাদের কি মনে আছে? বন্ধন কিন্তু হয় হচ্ছে আমাদের জন্য 2 প্রকারের, একটা হচ্ছে আয়নিক, একটা আমাদের জন্য কি হয় বলতো, সমযোজী হচ্ছে। সো আয়নিক, সমযোজী। সমযোজীর আবার একটা ছোট ভাই হচ্ছে আছে, যেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী। হচ্ছে সন্নিবেশ সমযোজী হচ্ছে আমরা এটাকে বলি। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আসলে আমরা হিসাব করে ফেলি এখানে কি কি হবে। এই 1 নম্বর যৌগটাকে নিয়ে আমরা হচ্ছে কথা বলি। ফার্স্ট অফ অল আসা হচ্ছে ভাই NH3 এর ক্ষেত্রে। NH3 এর স্ট্রাকচার কিন্তু ভাই এরকম, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের 3 সাইডে হচ্ছে 3টা হাইড্রোজেন হচ্ছে আছে এখানে। ঠিক আছে, এই যে 3টা হচ্ছে আছে, এই 3টা হচ্ছে আমাদের জন্য 3টা সমযোজী। এটা হচ্ছে আমাদের জন্য 3টা সমযোজী বন্ধন হচ্ছে এখানে আছে। এবার হচ্ছে দেখো NH3 সিলভারের সাথে এখানে হচ্ছে যুক্ত হয়ে আছে। কিভাবে সিলভারের সাথে যুক্ত হয়ে থাকে দেখো, এই যে NH3 এবং এই পাশে হচ্ছে আমাদের জন্য আরেকটা NH3 হচ্ছে আছে এখানে। ঠিক আছে, এই দুটো NH3 দেখো কি করে, নাইট্রোজেনের আমাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থেকে মুক্তজোড়টাকে ওরা সিলভারের দিকে দান করে। নাইট্রোজেনের মুক্তজোড় থাকে, সেটাকে সিলভারের দিকে কি করে বলতো, দান করে। তাহলে এই যে নাইট্রোজেন সিলভারের দিকে হচ্ছে ইলেকট্রন দান করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী। সো এই জন্য আমরা বলবো এখানে হচ্ছে আছে 2টি সন্নিবেশ সমযোজী, 2টি সন্নিবেশ সমযোজী হচ্ছে আছে। ঠিক আছে, সো এই গেল 1 নাম্বার, এই গেল হচ্ছে 2 নাম্বার। এবার আমরা আসি হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা কোথায় দেখো, 3 নাম্বারটা হচ্ছে এই যে আমরা সিলভারের কথা বলতেছি, AgNH3(2). ওকে, কি বলতেছি এখানে, সিলভারের কথা। এই যে NH3(2)র ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে, এখানে সিলভারের চার্জটা যেটা, ওকে, এখানে তো সিলভারের একটা চার্জ আছে রাইট, এই যে প্লাস যেটা, এই চার্জটাকে আমরা হচ্ছে বাইরে লিখতেছি, যে টোটালটাই হচ্ছে আমাদের জন্য প্লাস। তাহলে প্লাসের সাথে এখানে একটা ক্লোরিন এসে কি হচ্ছে বলো তো, একটা বন্ডিং তোমার ক্রিয়েট করতেছে না? এখানে দুইজনের ভিতর কি হচ্ছে, তাহলে একটা দেখো বন্ডিং এখানে হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এই যে বন্ডিংটা এখানে ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি একটি আয়নিক বন্ধন। বলতেছি একটি আয়নিক বন্ধন আমাদের জন্য এখানে। ঠিক আছে, তাহলে দেখো কি কি বন্ধন আসতেছে, তাহলে হচ্ছে 3টা সমযোজী, 2টা সন্নিবেশ সমযোজী, আর একটা বন্ধন আমাদের জন্য কি আসতেছে বলতো, আয়নিক বন্ধন হচ্ছে এখানে আসতেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অল টোটাল বন্ধন, যেগুলো আমরা এইটার ভিতর আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো ভেঙে 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 আমি হচ্ছে তোমাদের দেখাইছি। ওকে, সো এই হচ্ছে ভাই মোটামুটি আমাদের এখানকার প্রশ্নসমূহ, যেটা চ্যাপ্টারের প্রথম পার্টে তোমাদের এগুলো ধরে ধরেই প্রশ্ন আসে। তো দেখো কি কি টপিক রাখছি, বন্ধন থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন আসে, অক্সাইডের প্রকৃতি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা থেকে অবশ্যই তোমাদের হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আসে। ঠিক আছে, অক্সাইডের প্রকৃতি যেটা এটা, এবং এই অক্সাইডের প্রকৃতির ভিতর এই যে ইম্পর্টেন্ট যে মানুষগুলো, হ্যাঁ, এই যে এই 3টা এবং হচ্ছে এই 5টা, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন হচ্ছে আসে। সো এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে তোমাদের জন্য। ঠিক আছে, এরবারে দেখো আমাদের জন্য কি কি আসে, আমাদের হচ্ছে তড়িৎ নিয়তকতার ক্রম থেকে প্রশ্ন আসে, গলনাঙ্ক থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি থেকে আসে, তারপর হচ্ছে এই যে আদর্শ পর্যাবৃত্তিক ধর্ম, এগুলা থেকে মাঝে মধ্যে হচ্ছে প্রশ্ন দেয়, কখনো কখনো আয়নীকরণ শক্তি, এগুলাকে নিয়ে আমাদের ঘাটতে হয়, প্রচুর পরিমাণ গ্রাফ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এখানে। ঠিক আছে, তার বিপর হচ্ছে এই যে আয়নীকরণ বিভব, এগুলা থেকে তো আমাদের হচ্ছে প্রশ্ন আসে, তারপর হচ্ছে কোনটা ক্ষারীয় কোনটা না ক্ষারীয়, এগুলা থেকে প্রশ্ন আসে, এবং তারপর হচ্ছে আদ্র বিশ্লেষণ, এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এইটা থেকেও আমাদের কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে প্রশ্ন এখানে আসতে থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের দেখার পার্টগুলো, যেটা এই সাথে তোমাদের যে ক্লাসটা, যেটা ক্লাসটাও কিন্তু আমাদের এখানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। সো এটা ছিল আমাদের হচ্ছে প্রথম পার্ট, যেটা নেক্সট পার্টটাতে আমরা তোমাদের সাথে ডেডিকেটেডলি হাইব্রিডাইজেশন, ফাজানের নীতি, পোলারার, ওই টপিকগুলোরই আমরা তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আপাতত যেটা প্রশ্ন দেখাইছি, প্রশ্নগুলো অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করবা, এবং আসলে এগুলো ভিতর থেকে আসবে। সো যে কোনো টাইমে বসে এই লেকচারটা তোমরা যদি দেখো, এই 10টা সৃজনশীলের ভিতর তোমাদের কিন্তু চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অনেক সৃজনশীল যেগুলো বোর্ডে আসে, সেগুলো কিন্তু কভার করা হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো একটু ঠান্ডা মাথায় তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে দিন শেষে হচ্ছে তোমাদের জন্য কিন্তু উপকার হবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবারও নেক্সট কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে।